চূড়ান্ত হওয়ার পর জুলাই সনদ বাস্তবায়নে সংসদের প্রয়োজন হবে বলে মনে করে বিএনপি। আর জামায়াত জানায় রাষ্ট্রপতির ঘোষণাতেই তা বাস্তবায়ন সম্ভব। এনসিপি অবশ্য এজন্য গণভোট চায়। গত ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত 2 দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে 84টি প্রস্তাব চূড়ান্তের পর তা 15 সেপ্টেম্বরের মধ্যে সনদ আকারে প্রকাশ করতে চায় ঐকমত্য কমিশন। দায়িত্ব নেয়ার পর রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। গঠন করা হয় 6টি সংস্কার কমিশন। তাদের প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে 84টি প্রস্তাব চূড়ান্ত করে ঐকমত্য কমিশন। খসড়া জুলাই জাতীয় সনদ চূড়ান্ত হলে এর বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে? জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়াদের রাজনৈতিক প্ল্যাটফর্ম এনসিপি জোর দিচ্ছে গণভোট অথবা গণপরিষদ গঠনের উপর। নির্বাচনের আগে সংস্কার হবে এরকম একটা গ্রহণযোগ্য পদ্ধতি, সেটা গণপরিষদ হোক, প্রেসিডেন্সিয়াল অর্ডার হোক কিংবা অন্য কোনোভাবে হোক, যেটাই হোক সেটা সকল দলকে সাথে নিয়ে নির্বাচনের আগে করতে হবে। কোনোভাবেই নির্বাচনের পরে সংস্কারকে নেওয়া যাবে না। আর রাষ্ট্রপতির ঘোষণাতেও জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব বলে মনে করে জামায়াতে ইসলামী। আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছা, সেটা ঐকমত্য কমিশনের মাধ্যমে হইতে পারে, অথবা রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আলোচনা হতে পারে। সেকেন্ড থিং হচ্ছে, আগে এটা যদি সমঝোতার মাধ্যমে না হয় তাহলে সরকার একটা লিগ্যাল ফ্রেমের আওতায় এনে এটা করতে পারে। বিএনপি নেতা গয়েশ্বর বলছেন, সংবিধান সংক্রান্ত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে সংসদ লাগবে। সনদ মানে একটা প্রতিশ্রুতি, তাইলে এটা এফেক্ট করবে কখন? ইলেকশনের পর, পার্লামেন্ট। আর যেগুলি পার্লামেন্টের সাথে, কনস্টিটিউশনের সাথে সংশ্লিষ্ট না, এটাই সরকার তার এক্সিকিউটিভ অর্ডারই করতে পারে। রাজনৈতিক দলগুলোকেই জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণ করতে হবে বলে জানিয়েছেন বদিউল আলম মজুমদার। বাস্তবায়ন পর্যায়েও বড়টা তাদের কোর্টে, রাজনৈতিক দলের কোর্টে, এবং তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যার মাধ্যমে একটা নির্বাচনের পথ সুগম হবে এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পর গণতান্ত্রিক উত্তরণের পথ উন্মোচিত হবে। আগামী 15 সেপ্টেম্বর ঐকমত্য কমিশনের বর্ধিত মেয়াদ শেষ হওয়ার আগেই জুলাই সনদ চূড়ান্ত করতে চায় কমিশন। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলা দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড জায়েদ হোসেন। শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরুল হক নূরকে দেখতে এলে তিনি এসব কথা বলেন। ডক্টর জায়েদ বলেন, একজন জাতীয় রাজনৈতিক নেতার ওপর যে হামলা হয়েছে তা প্রতিহিংসামূলক। 5 আগস্টের পর প্রশাসনে যারা খাপটি মেরে বসে আছে তারাই এই কাজ করেছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক নূরের শারীরিক খোঁজ রাখছেন বলেও জানান তিনি। এই ঘটনায় যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। একজন জাতীয় রাজনৈতিক নেতার প্রতি যে আচরণ এবং এক ধরনের প্রতিহিংসামূলক আচরণ প্রকাশিত হয়েছে কতিপয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। স্বৈরাচারের পলায়নের পর যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে দোসর, স্বৈরাচারের দোসররা এখনো যে ঘাপটি মেরে আছে, যেটা সবসময় বিএনপি সহ সকল রাজনৈতিক দল বলে আসছিল, তারা যেমন প্রশাসনে আছে, বিচারালয়ে আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যা আছে তার প্রমাণ রেখেছে। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সংস্কার না হলে তাদের জন্য নূরের পরিণতি অপেক্ষা করছে। শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক বৈঠকে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, এনসিপি নির্বাচন বিরোধী নয়, তবে নির্যাতন নিপীড়ন বন্ধের জন্যই বিচার ও সংস্কার চান তারা। নূর ভাইয়ের যে পরিণত হয়েছে একই পরিণত আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন না করতে পারি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে পরিণত হয়েছিল আমাদের জন্য একই পরিণত অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন করতে না পারি। সেজন্য আমাদের নিয়ম পরিবর্তনের জন্য, যেটার নাম দিয়েছে আমরা সংস্কার, এটার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ অবশ্যই আমাদেরকে থাকতে হবে। জাতীয় পার্টি বাংলাদেশ ছাড়া অন্য কারো দালালি করে না বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। অভিযোগ করেন, জাতীয় পার্টিকে দোসর বানানোর চেষ্টায় হোঁচট খাচ্ছে গণতন্ত্র। শনিবার বিকালে কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের ব্রিফিংয়ে তিনি এসব মন্তব্য করেন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সুস্থতা কামনায় দোয়া চান
শামীম পাটোয়ারি। তিনি বলেন, গত রাতে নিরাপত্তার স্বার্থে পদক্ষেপ নেয় পুলিশ ও সেনাবাহিনী। এই সরকার সুষ্ঠু ভোট করতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন জাপার মহাসচিব। বলেন, কিছু দল চাচ্ছে জাতীয় পার্টি যাতে নির্বাচনে অংশ নিতে না পারে। বিকেল ৩টায় কার্যালয়ের সামনে কর্মসূচি থাকলেও নিরাপত্তার কারণে ভবনের ভেতরে ব্রিফিং করেন জাতীয় পার্টির মহাসচিব। জাতীয় পার্টি কোনো দলের দালালি করে না, কোনো দেশের। জাতীয় পার্টি বাংলাদেশের দালালি করে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ডিগনিটির জন্য যেটা প্রাসঙ্গিক, জাতীয় পার্টি সেই রাজনীতি করে। সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে আগামী নির্বাচনে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সক্রিয় সমর্থন ও সহযোগিতা চেয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে ময়মনসিংহে ক্ষুদ্র জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ সমর্থন চান তিনি। ময়মনসিংহের টাউন হলে এই সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল। তারেক রহমান বলেন, দেশের সব জনগোষ্ঠীকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে চায় বিএনপি। আগামীতে জাতীয় সংসদ সহ দেশের সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধি রাখার পরিকল্পনা রয়েছে বিএনপির। তিনি জানান, বিএনপি আগামী দিনে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সরকারি চাকরিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আরও সহজ করবে। এ সময় সব জাতি, ধর্ম ও বর্ণের মানুষের জন্য আদর্শ দেশ গড়তে ফেব্রুয়ারি নির্বাচনে সবার সমর্থন চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পাহাড়ি অঞ্চলে কিংবা সমতলে বসবাসকারী প্রত্যেকটি জনগোষ্ঠী নিজের এবং নিজ দেশের স্বার্থ সম্পর্কে যদি সচেতন থাকে, তাহলে অবশ্যই কোনো অপশক্তি বিভ্রান্তি সৃষ্টির সুযোগ নিতে পারবে না। দল, মত, ধর্ম, বর্ণ, গোত্র, গোষ্ঠী নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের সক্রিয় সমর্থন এবং সহযোগিতা চায়। কোনো দেশে স্বাস্থ্যখাত সরকারের নিয়ন্ত্রণহীন থাকতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমান। অন্যদিকে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, স্বাস্থ্য খাতকে নিয়ন্ত্রণ করা হয় দুর্নীতির জন্য। এ খাতে বেসরকারি উদ্যোক্তাদের নিয়ন্ত্রণমুক্ত রাখা উচিত। সকালে রাজধানীতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তারা। সরকারি বেসরকারি অংশীদারত্বে দেশে উন্নত চিকিৎসার ব্যবস্থার লক্ষ্যে আয়োজন করা হয়েছে হেলথ কনক্লেভ 2025। রাজধানীর একটি হোটেলে দৈনিক বণিক বার্তার আয়োজনে আলোচনায় যোগ দেন অংশীজনেরা। এ সময় স্বাস্থ্য খাতে বিনিয়োগ করা বেসরকারি উদ্যোক্তাদের নিয়ন্ত্রণের দাবি ও যুক্তি তুলে ধরেন কয়েকজন বক্তা। এতে ক্ষোভ প্রকাশ করেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী। প্রাইভেট সেক্টরকে কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। এই ধরনের ইনসাল্টিং কথাবার্তা শোনার জন্য আমরা মধ্যে এদের আসি নাই। So we need to remember that the private sector has tremendous contribution in the health sector. এর আগে আমাদের পূর্ববর্তী বক্তারা বলে গেছেন। সুতরাং ওই সম্মানটুকু যদি না থাকে তাহলে বোধহয় দেশ আগাবে না। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের স্বাস্থ্য খাতের সূচক সন্তোষজনক নয়। বিএনপি ক্ষমতায় গেলে জিডিপির 5% স্বাস্থ্য খাতের জন্য বাজেটে বরাদ্দ দেবে বলে আশ্বাস তার। প্রাইভেট সেক্টরে হসপিটাল বলেন, ফার্মাসিউটিক্যালস বলেন, যারা যারা আছে, দয়া করে এদেরকে সরকারের নিয়ন্ত্রণ মুক্ত করে দেন। বাংলাদেশে যেখানে যত বেশি কন্ট্রোল, সেখানে তত বেশি দুর্নীতি, এবং এই কন্ট্রোলটা আনা হয় দুর্নীতি করার জন্য। প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক সহকারী সাইদুর রহমান বলেন, সরকারি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল একই নিয়মে চলবে। রেগুলেশন যদি একটা জায়গায় কোনো দেশ থাকে, সেটা কিন্তু হেলথ। মানে এইটা আবার রাষ্ট্রের উপস্থিতি প্রমাণের জন্য যদি তার পুলিশ সেনাবাহিনী যেরকম প্রয়োজন, রাষ্ট্রে আসলে স্বাস্থ্য নিয়ন্ত্রণ ওইভাবে প্রয়োজন। যদি একটি খাত নিরাপদ হওয়া দরকার হয়, সেটা হচ্ছে স্বাস্থ্য খাত নিরাপদ হওয়া দরকার। আর নিরাপদ হতে হলে পরে নিশ্চয়ই তার একটা মাত্রা নিয়ন্ত্রণ থাকতে হবে। স্বাস্থ্য খাতের প্রধান সংকট দুর্নীতি বলে মন্তব্য করেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। যাবতীয় সুপারিশ মেনে আমরা আলোচনা করে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
গুম হওয়া মানুষের মামলাগুলোর দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আর আলোচকদের অভিযোগ, প্রয়োজনীয় সব তথ্য থাকার পরেও গুমের বিচার নিশ্চিতে অনেক বাধা আসছে। শনিবার রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের আলোচনা সভায় তারা এই কথা বলেন। শনিবার রাজধানীর একটি হোটেলে গুম সংক্রান্ত কমিশন ও জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের এই আয়োজন। সেখানে নিপীড়ন দিনের স্মৃতিচারণ করেন গুমের শিকার হওয়া মানুষেরা। এদের পরিবারের কেউ গুম হয়ে গেছে, একটা ভিন্নভাবে আঙুল তোলা হতো এবং এদেরকে সবসময় সার্ভেইলেন্সের মধ্যে রাখা হতো। বলপূর্বক গুম হওয়া মানুষদের চাওয়া একটাই, সব ঘটনা তদন্ত করে জড়িতদের শাস্তি নিশ্চিত। আমরা তো ভেবেছি হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে, কোথাও কি হয়েছে। সাধারণত তো একটা মানুষ হারিয়ে গেলে সে কেন চিন্তা করবে যে র্যাব তুলে নিয়ে গেছে। বেসামরিক যে কর্মকর্তারা জড়িত ছিলেন তাদেরকে চিহ্নিত করা এবং চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া। প্রয়োজনীয় তথ্যের পরও বিচার নিশ্চিতে অনেক বাধা আসছে জানিয়ে আলোচকরা বলেন, আয়নাঘরগুলোকে জাদুঘর বানালে তা নতুন প্রজন্মের কাছে স্বৈরাচারের নিষ্ঠুরতার সাক্ষ্য হয়ে থাকবে। সভ্যতা জাতির সত্তাকে রক্ষা করতে হলে অপরাধের বিচার নিশ্চিত করতেই হবে, কারণ যারা আজকে তাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করছেন বা করবেন তাদের মনে রাখতে হবে তারাও একই রকমের সিচুয়েশনের মুখোমুখি কিন্তু হতেই পারেন। এভিডেন্সগুলো থাকার পরেও অনেক বাধা থাকে, যে বাধার সঙ্গে সংগ্রাম করতে হচ্ছে। গুম কমিশন অসাধারণ কাজ করেছে, 2টা রিপোর্ট দিয়েছে, 3য় রিপোর্টের অপেক্ষায় আছি। অভিযোগের সুষ্ঠু তদন্ত চলছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, সামনেও গুম রুখতে কাজ করছে কমিশন। হয়েছে ইউনাইটেড নেশনসের সাথে আমাদের অন্যতম লক্ষ্য হচ্ছে যে যাতে আপনার এই ধরনের ঘটনা বাংলাদেশে না ঘটে, অন্তত সেক্ষেত্রে একটা শক্তিশালী অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম স্ট্যাবলিশ করা। আমরা এ পর্যন্ত প্রায় 20,000 ফলস কেস উইথড্র করেছি। গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকারদের মধ্যে এখনও যারা মামলার আসামি, তাদের বিষয়টি সমাধানে সরকার কাজ করবে বলেও জানান আইন উপদেষ্টা। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনতিবিলম্বে গুম হওয়া সকলকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া ও দ্রুত সময়ের মধ্যে প্রতিটি গুমের ঘটনায় জড়িত আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট সকল ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়া সহ সরকারের কাছে 5 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আজ বিকালে জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক গুম দিবস 2025 উপলক্ষে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় মানবাধিকার বিভাগের আয়োজনে আলোচনা সভায় সংগঠনটির সভাপতি জাহিদুল ইসলাম এসব দাবি জানান। এ সময় তিনি বলেন, বিগত সরকারের আমলে সকল আয়নাঘরের বিস্তারিত তথ্য জনগণের সামনে উন্মুক্ত করতে হবে এবং গুমকৃত সদস্যদের পরিবারকে যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, গুম থেকে ফেরত আসা সকল নির্যাতিত ব্যক্তির জন্য উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে কেউ যাতে এমন গুম, খুন, ক্রস ফায়ারের মতো মানবাধিকার লঙ্ঘনের অপরাধ সংঘটিত করতে না পারে। এ সময় গুম হওয়া পরিবারের সদস্যরা তাদের পরিবারের সদস্যকে ফিরে পেতে সরকারের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান। 5টি দাবি আমি সরকারের কাছে উপস্থাপন করছি আজকের এই প্রোগ্রাম থেকে। 1, অনতিবিলম্বে গুম হওয়া সকলকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে অথবা তাদের সঠিক অবস্থার তথ্য জানাতে হবে। 2, দ্রুত সময়ের মধ্যে প্রতিটি গুমের ঘটনার সাথে জড়িত আইনশৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট সকল ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নিতে হবে। এবছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সেরোটাইপ 2 এবং 3 দুটি ধরনই মিলেছে। এটি দুটিকেই ঝুঁকিপূর্ণ বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। 2023 সালে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি 1700 মানুষের মৃত্যু হয়েছিল সেরোটাইপ 2-তে। তবে পূর্ণাঙ্গ ধরন শনাক্ত না হওয়ায় ডেঙ্গু প্রতিরোধে ঘাটতি থেকেই যাচ্ছে। দেশে কত শতাংশ ডেঙ্গু রোগী কোন সেরোটাইপ দিয়ে আক্রান্ত হচ্ছে তা শনাক্ত করে আইইডিসিআর, যার উপর নির্ভর করে ডেঙ্গুর ভয়াবহতা। 2023 সালে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি 1700 মানুষ ডেঙ্গুতে মারা যান। সে বছর 75% বেশি সেরোটাইপ ডেন 2-তে আক্রান্ত হয়েছিলেন। আর 2024 সালে 70% আক্রান্ত হন ডেন 3-তে। এবছর পাওয়া গেছে দুটো ধরনই। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুর 4টি ধরন রয়েছে। এর মধ্যে একটিতে পজিটিভ হলে পরবর্তীতে ওই ধরনটিতে আবারও আক্রান্ত হওয়ার সম্ভাবনা তেমন নেই। তবে দ্বিতীয়বার ডেঙ্গু আক্রান্ত হলে রোগীর শারীরিক অবস্থা হতে পারে গুরুতর।
বরগুনাতে পেয়েছি সেরোটাইপ 3 এবং সেরোটাইপ 2। হ্যাঁ, আর টোটালটা হয়তো আরো কয়েকদিন পরে পাওয়া যাবে। এটা হচ্ছে আপনার যখন বরগুনাতে আউটব্রেকটা হলো, ডেঙ্গুর অনেক রোগী পাওয়া গেল, মৃত্যুবরণ করলো। আর সম্ভবত এই সেরোটাইপ 2 এবং 3 সারা দেশে আছে। পুরো পিকচারটা আরো কদিন পরে জানাবো। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলছেন, কোনো বছরই পূর্ণাঙ্গভাবে ডেঙ্গু ধরন নির্ণয় করা যায়নি এখনো, যে কারণে প্রতিরোধে থেকে যাচ্ছে ঘাটতি। এভিডেন্স যদি না থাকে কোন টাইপ দ্বারা আক্রান্ত হয়েছে, কত লোক কোন টাইপ দ্বারা কতবার আক্রান্ত হয়েছে, এগুলো কোনো তথ্যই আমাদের কাছে নেই। তার মানে আমরা অন্ধকারে আছি। আসলে আমাদের এভিডেন্স জেনারেট করার জন্য প্রত্যেকবার টাইপিং করা দরকার। এটা জাতীয়ভাবে এমনভাবে করা দরকার যাতে করে বাংলাদেশের পুরো চিত্র আমরা পাই। এবছর 30 আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 30,908 জন আর প্রাণহানি 118 জনের। আফসানা ফিরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফরিদপুর জেলা রেজিস্ট্রার কার্যালয়ে প্রকাশ্যে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে কর্মচারীর বিরুদ্ধে। গ্রাহকদের অভিযোগ, দলিল রেজিস্ট্রি, জেলা উপজেলার জমি নকল সহ রেকর্ড রুম থেকে কাগজ পেতে ঘুষ ছাড়া কোনো কাজই হয় না। দুর্নীতি করে ভুয়া দলিল তৈরির অভিযোগও রয়েছে। এই সংক্রান্ত ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কর্মকর্তারা। ভাইরাল হওয়া ভিডিওতে প্রকাশ্যেই টাকা নিতে দেখা যায় মোহাম্মদ মাসুদ আলী মোল্লাকে। ফরিদপুরের জেলা রেজিস্ট্রার কার্যালয়ে সম্প্রতি ঘটেছে এই ঘুষ লেনদেন। গ্রাহকরা জানান, জমির নকল তুলতে দিনের পর দিন ঘোরার পর বাধ্য হয়ে টাকা দিতে হয় রেকর্ড রক্ষককে। এভাবে সরবরাহ করেন জমির ভুয়া দলিলের নকল। আমি ওনাকে দলিল বাবদ 2000 টাকা ওই দিন দেই, এরপর 2 সপ্তাহ পরে আরো 2000 টাকা দেই। বলতেছে বারবার খালি সময় নিচ্ছে আর দিচ্ছে না। মাসুদ মিয়াকে এটা পরিপূর্ণ দায়ভার, উনি এটা কিভাবে করলো, কেন করলো, এটা ওনার জবাবদিহিতি চাই আর ওনার বিচার চাই। ঘুষ নেওয়া ছাড়া মাসুদ মোল্লার বিরুদ্ধে ভুয়া সনদে চাকরি নেওয়ার অভিযোগ ওঠে, তবে এসব অস্বীকার করেন তিনি। এবং ওই টাকাটা আমার ব্যাগে ছিল, জোর করে আমি কিন্তু যেভাবে করছে ওনার আমি বড় ভাই শ্রদ্ধা করতাম। বাঙালি চাকরি করছি তো, ওইভাবে যে উনি ওইভাবে দিবে, জোর করে দিচ্ছে, এই জায়গায় এইভাবে দিচ্ছে। দেওয়ার পরে পরক্ষণে যখন দেখলাম যে এই অবস্থা, তখন উনি বিকাশ নাম্বার দিয়েছে, আমি টাকাটা ব্যাগে দিয়ে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে টাকা নেওয়ার দৃশ্য ছড়িয়ে পড়ায় ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাকে। সেই সাথে অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা রেজিস্ট্রারের। কি সুবিধা কি অসুবিধা, কারণ আমরা তো কিছু জানি না, আপনারাও জানেন না, তাই না? আমরাও জানি না। তাকে সে ব্যাপারে চিঠি দিয়েছে এবং 3 দিনের ভিতরে সে উত্তর দেবে, না হলে আমাদের যে বিভাগীয় ব্যবস্থা সেটা নেওয়া হবে। বিষয়টা যদি প্রমাণিত হয়, আমি ভারপ্রাপ্ত কর্মকর্তা সদর মহাফেজখানা এবং সাব রেজিস্ট্রার সদরকে এ বিষয়ে আমি তাতে শোকজ করে তার কাছ থেকে জবাব আহরণ করতে বলবো। ফরিদপুর জেলা রেজিস্ট্রার অফিসের সেবা গ্রহীতা 5 জেলার প্রায় 1 কোটি মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হলে দলীয় রাজনীতি বন্ধ করবে গণতান্ত্রিক ছাত্র সংসদ। ডাকসু নির্বাচনের ইশতেহারে এমন ঘোষণা দিয়েছেন নেতারা। এছাড়া শিক্ষার্থীদের জন্য ফ্রি ইন্টারনেট সহ 48টি প্রতিশ্রুতি দিয়েছে সংগঠনটি। শনিবার বিকেলে মধুর ক্যান্টিনে ইশতেহার ঘোষণা করে তারা। এদিকে শনিবার ক্যাম্পাস বন্ধ থাকায় হলে প্রচার চালিয়েছে প্রার্থীরা। ক্যাম্পাস জুড়ে লেগেছে নির্বাচনের হাওয়া, শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ। শনিবার নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে গণতান্ত্রিক ছাত্র সংসদের প্যানেল বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। দলীয় লেজুর বৃত্তির রাজনীতি বন্ধের আশ্বাস দেন নেতারা। অস্ত্র যন্ত্রণাহীন এবং ক্যাডার ভিত্তিক রাজনীতির অবসান ঘটিয়ে জীবন, কর্ম, জ্ঞান, দক্ষতা ও সেবাভিত্তিক নাগরিক তৈরি করার লক্ষ্যে শিক্ষার্থীদের প্রস্তুত করা হবে। বিশ্ববিদ্যালয় এলাকাকে উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট সেবার আওতায় নিয়ে আসা হবে। সকল একাডেমিক বিল্ডিং ও হলকে এডু রুমে মাধ্যমে ফ্রি ও ফাস্ট ইন্টারনেটের আওতায় নিয়ে আসা হবে। টিএসসি লাইব্রেরি চত্বর বিভাগ ও হলে হলে চলছে প্রাণবন্ত প্রচারণা। ছাত্রদলের প্রার্থীর দাবি, শিক্ষার্থীদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন তারা। পরিবেশ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মাঠ পুরোপুরি আছে যে ধরা চলে হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উচ্ছ্বাসিত জাতীয়তাবাদী ছাত্রদলকেই তারা তাদের পছন্দের তালিকায় রেখেছে। সেটা আমরা যখন ডোর টু ডোর যাচ্ছি
তাদের উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ 9 সেপ্টেম্বর। এ উপলক্ষে 7 থেকে 10 সেপ্টেম্বর ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে। তবে ভোটারদের হালনাগাদ আইডি সঙ্গে রাখার সিদ্ধান্ত এবং ভোটের আগে ক্যাম্পাসে ছুটি ঘোষণা করলে ভোটার উপস্থিতি কম হওয়ার শঙ্কা প্রার্থীদের। সব পক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের ব্যবস্থা নেওয়া হবে বলছে নির্বাচন কমিশন। ৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাকসু নির্বাচন। পুরো ক্যাম্পাসে এখন নির্বাচনী আমেজ। শুক্রবার বিকাল থেকে শুরু হয়েছে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার। এবার ভোটার 11,919 জন। ভোট গ্রহণ করা হবে 11 সেপ্টেম্বর। তবে ওই দিন কিছু বিভাগের পরীক্ষা রয়েছে। এছাড়া বিভিন্ন কারণে ভোটার উপস্থিতি কম হতে পারে বলে শঙ্কা প্রার্থীদের। ভোটের আগে যদি 5-6 দিন ছুটি দিয়ে যায় তাহলে অনেক শিক্ষার্থী কিন্তু বসে থাকবে না ভোটের জন্য, তারা কিন্তু বাসায় চলে যাবে। তো আমার কাছে মনে হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি নির্বাচনের 2 দিন অথবা 1 দিন ছুটি রাখে তাহলে মনে হয় শিক্ষার্থীরা এই জিনিসটা ক্যাম্পাসে থাকবে এবং ভোট দিতে তারা আগ্রহ প্রকাশ করবে। 2 বছর আগে যারা ভর্তি হয়েছে তারা তো নতুন হলে শিফট হয়েছে, যারা একটা বিশাল সংখ্যক শিক্ষার্থী। এখন এই যারা হল চেঞ্জ করেছে তাদের আইডি কার্ড তো আর সবাই আপডেট করেনি বা হল থেকে ওইটা প্রোভাইড করা হয়নি। এখন এরা আবার হচ্ছে এই হ্যাসেলমেন্টটা নিবে কিনা। হল ক্লিয়ারেন্স, একাডেমিক ক্লিয়ারেন্স, ভোটার আইডি, আমাদের যে আইডি কার্ড রিনিউ, এগুলো করতে হচ্ছে। এগুলো অনেক হ্যাসেলের ব্যাপার। একজন ভোটারকেও এখন শুনতেছি যে ভোট দিতে গিয়ে এগুলো করতে হবে। যদি এগুলো হয় তাহলে আমাদের কাছে মনে হয় যে এই বিশ্ববিদ্যালয়ে প্রায় 12,500-এর উপরে ভোটার, সেই ভোটারের 30% আসলে সেদিন ভোট দিতে আসবে। নির্বাচন কমিশন বলছে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষার্থীদের হালনাগাদ আইডি কার্ড দেয়া এবং ভোটের দিন একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। আমাদের ছুটি যেটা এখন আমরা চিন্তা করে রেখেছি যে শুধু নির্বাচনের দিন, তার আগে একদিন দেয়া প্রয়োজন হয় বা 2 দিন দেয়া প্রয়োজন হয়, তাহলে আমরা সেইভাবে প্রার্থীদের মতামতের উপরে ভিত্তি করেই আমরা সিদ্ধান্ত নেব। জাকসু নির্বাচনে প্রার্থীদের প্রচার চলবে 9 সেপ্টেম্বর পর্যন্ত। এবার ভিপি পদে 10 ও জিএস পদে 9 জন সহ 25টি পদে মোট প্রার্থী 179 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু প্রতিষ্ঠার 6 দশকের ইতিহাসে এই প্রথম ভিপি পদে লড়ছেন একজন ছাত্রী। তিনি হলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী তাসিন খান। বলেন, সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্যই তার এই প্রতিদ্বন্দ্বিতা। রাকসু নির্বাচনে শনিবার পর্যন্ত 203টি মনোনয়নপত্র তোলা হয়েছে। এর মধ্যে ভিপি সহ বিভিন্ন পদের প্রার্থী 7 জন ছাত্রী। 1962 সালে রাকসুর যাত্রা শুরু। 1989 সাল পর্যন্ত অনুষ্ঠিত 14টি নির্বাচনে ভিপি প্রার্থী হননি কোনো ছাত্রী। এবারে প্রথম এই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী তাসিন খান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক তাসিন জানান, জুলাই গণঅভ্যুত্থানের সময় মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছেন। বলেন, রাকসুর মতো জায়গায় বিভিন্ন রাজনৈতিক সংগঠনকে গুরুত্ব দেওয়া হলেও সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিরা থাকেন উপেক্ষিত। তাই ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। নিউট্রিশন ইস্যু আছে, এই সবগুলো কিন্তু একটার সাথে সম্পৃক্ত। তো সুতরাং আমি মনে করি আমি ওই ক্ষেত্রে যদি এমন পলিসি ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজ করতে পারি তাহলে আমার অন্যান্য সমস্যাগুলোর উপর এটার একটা পজিটিভ ইফেক্ট পড়বে। ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রাকসু নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আশা সাধারণ শিক্ষার্থী ও প্রার্থীদের। আমরা ভিপি ক্যান্ডিডেট দেখেছি যে সে হচ্ছে নিজের প্রার্থিতা ঘোষণা করেছে। এটা অবশ্যই রাকসুর জন্য একটা অনেক ধরনের বড় একটা পাওয়া, কারণ 63 বছরে কোনো নারী ভিপি মানে এর মধ্যে কোনো প্রার্থী ছিল না। এনভায়রনমেন্টটা কিন্তু তৈরি করাটা প্রয়োজন ছিল, সেটা কিন্তু আমরা দিতে ব্যর্থ হয়েছি কোনো না কোনোভাবে আমাদের প্রত্যেকের জায়গা থেকে। ইভেন একজন নারী হিসেবেও এই যে সাহস করার ব্যাপারটা, এটা কিন্তু আরও কয়েক শতক আগে হওয়া উচিত ছিল। নির্বাচন কমিশন বলছে এবার ছাত্রীদের অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে। আমাদের যে ডোপ টেস্টের স্যাম্পল কালেকশন হচ্ছে মেডিকেল সেন্টারে যে দেখলাম আমাদের ছাত্রীদের বিশাল লাইন এবং সবাই তারা ক্যান্ডিডেট, এটা দেখে খুব ভালো লাগছে। রাকসু নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 7 সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ 16 সেপ্টেম্বর আর 25 সেপ্টেম্বর হবে ভোট। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। রাজধানীর মোহাম্মদপুরে বসিলা আরাম মডেল টাউন এলাকায় ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে সাজ্জাদ হোসেন নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার সকাল 8:30টার দিকে ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান ভোরে 4-5 জনের সংঘবদ্ধ একটি দল সিএনজি দিয়ে ছিনতাই করছিল। এক পর্যায়ে সিএনজি উল্টে গেলে সাজ্জাদ ধরা পড়ে যায় এবং জনতা তাকে আটক করে গণপিটুনি দেয়। সহযোগীরা পালিয়ে গেলেও গুরুতর আহত হন সাজ্জাদ। পুলিশ বলছে আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে শহীদ সরোয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি চাপাতি ও ভাঙা সিএনজি উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। চীন ও ভারতের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক নীতির ফলে সুফল পাবে বাংলাদেশ। এতে যুক্তরাষ্ট্রের বাজারে বাড়তি $205 কোটি রপ্তানির সুযোগ তৈরি হয়েছে। শনিবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন বিশ্ব ব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। বলেন, অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরলেও বেড়েছে দারিদ্র্য ও বৈষম্য। ভারতের ওপর বাংলাদেশের চেয়ে 30% বেশি শুল্ক আরোপ করেছে মার্কিন সরকার। বিশ্লেষকদের মতে এতে $120 থেকে $207 কোটি বেশি রপ্তানির সুযোগ তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রে। আর চীনের ওপর বেশি শুল্ক আরোপ করায় $7 থেকে $25 মিলিয়ন বেশি রপ্তানি হতে পারে দেশটিতে। ট্রাম্পের শুল্কের জেরে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অংশীদারিত্ব বাড়ার সুযোগ দেখছেন অর্থনীতিবিদরা। ইআরএফ এর আলোচনায় বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেন, মার্কিন শুল্কের জেরে চীন ও ভারতের রপ্তানি ব্যাহত হলেও বাংলাদেশের রপ্তানি আয় বাড়তে পারে $2 বিলিয়ন বেশি। অর্থ বছর 26-এ আমেরিকান বাজারে ভারত আর চায়না মিলে 187 আর তার চেয়েও ভালো হতে পারে $232 কোটি। গত কয়েক বছরের চেয়ে বর্তমানে দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরেছে, কর্মচাঞ্চল্যও বেড়েছে, তবে বেড়েছে দারিদ্র্য ও বৈষম্য। বিদ্যুৎ জ্বালানি সংকট, দুর্দশাগ্রস্ত ব্যাংক খাত, অনুন্নত শ্রমবাজার ও প্রাতিষ্ঠানিক অবক্ষয়ের কারণে সার্বিকভাবে মধ্যম আয়ের দেশের ফাঁদে পড়েছে বাংলাদেশ, এমন মূল্যায়ন এই অর্থনীতিবিদের। বাংলাদেশ একটা মধ্য আয়ের ফাঁদে ঢুকে গেছে, মাথাপিছু আয় বাড়ছে আর দরিদ্রতার হারও বাড়ছে। এটাকে যদি আমরা মধ্য আয়ের ফাঁদ না বলি, তাহলে মধ্য আয়ের ফাঁদটা কি? জ্বালানির সংকট, গ্যাস পাওয়া যায় না, ফ্যাক্টরি ফুল ক্যাপাসিটিতে চলতে পারে না, বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন সরবরাহ দেয়া যায় না, মাইক্রো লেভেলে পারিবারিক পর্যায়ে অবস্থা খুব একটা ভালো না। এ সময় এলডিসি উত্তরণ পূর্বে জাতীয় অর্থনৈতিক সংস্কারে তেমন অগ্রগতি নেই বলেও মনে করেন আলোচকরা। দেশের অর্থনীতি বড়, আমাদের লোকজনের। তারেক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ বাজারে আসছে পরিবেশ বান্ধব পাটের ব্যাগ। পাট মন্ত্রণালয় নিজস্ব ভ্যানে করে বাজারে বাজারে পৌঁছে দেবে এ ব্যাগ। দাম পড়বে 20 থেকে 70 টাকার মধ্যে। এই ব্যাগ জনপ্রিয় হলে পলিথিনের ব্যবহার বন্ধ হবে বলে আশা মন্ত্রণালয়ের। নিষিদ্ধ হলেও দেদারসে ব্যবহার হচ্ছে পলিথিন ব্যাগ। আইন করেও পাটের ব্যাগ নিশ্চিত করা যায়নি। বলা হচ্ছিল বাজারে পলিথিনের বিকল্প না থাকায় বন্ধ করা সম্ভব হয়নি। অনেক দিনের চেষ্টায় বাজারে পাটের ব্যাগ ছাড়ছে মন্ত্রণালয়। সচিব জানান, জলবায়ু ফান্ডের টাকায় এই ব্যাগ তৈরি করা হচ্ছে। বাজারে বিশেষ ভ্যানে ও টিসিবি ট্রাকে পাওয়া যাবে পাটের ব্যাগ। প্রতিটি ব্যাগে ভর্তুকি দিচ্ছে সরকার। 25 কোটি টাকা দিয়ে শুরু করব। প্রথমে শুরু করছি ঢাকা শহরে। আমরা এটা তো সাবসিডাইজ প্রাইসে দিচ্ছি। এগুলো আছে হলো সর্বনিম্ন 20 টাকা, যেটার মার্কেট প্রাইস নিয়ার অ্যাবাউট 20 টাকা, হয়তো ওপেন মার্কেট থেকে গেলে 35-40 টাকা এরকম। আরেকটা আছে হয়তো 30 টাকা, 25 টাকা, এরকম কয়েকটা ক্যাটাগরি, তিন ক্যাটাগরি আছে। উদ্যোক্তারা বলছেন, পাটের ব্যাগ একাধিকবার ব্যবহার করা যায়। এর সুফল পেতে পারে পাট খাত। পাটের ব্যাগটাকে আমরা দলমত নির্বিশেষে যদি ব্যবহার করার উদ্যোগ নেই, এটাকে উৎসাহিত করি, বিশেষ করে তরুণ যারা আছে, আগামীর ভবিষ্যৎ, তারা যদি এটাকে সত্যিকার অর্থেই পজিটিভ একটা ইম্প্যাক্ট ফেলবে, সেই চিন্তা করে যদি এগিয়ে আসে, আমি বিশ্বাস করি একটা নতুন ধারা তৈরি হবে বাংলাদেশে। প্রথমে রাজধানীর বিভিন্ন বাজারে পাওয়া যাবে এ ব্যাগ, পরে সারা দেশে তা ছড়িয়ে দেয়া হবে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।